আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সিলেটের একটি ঘটনা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে ঘটনাটির সময়কাল 2005 সালের দিকে, এবং তার সঙ্গে ঘটেছিল উনি সিলেটের শ্রীমঙ্গলের একটি চা বাগানে কাজ করতেন। চা বাগানের মালির দায়িত্বে ছিলেন উনি। তো ওনার নাম ছিল আব্দুস সবুর মিয়া। তা আব্দুস সবুর মিয়া ওনার যে কাজটি ছিল সেটা হচ্ছে যে বিকাল থেকে এমনিতে উনি সবসময় একটু দেখাশোনা করতেন, এবং স্পেশালি সন্ধ্যার পরে ওনার ছুটি হয়ে যেত। তো তখন উনি যেটা করতেন সেটা হলো ওনাদের চা বাগানের থেকে যে থাকার ব্যবস্থা করা হয়েছিল চা বাগানের যে সমস্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য, উনি সেখানে থাকতেন। তো যথারীতি এভাবেই ওনার দিন চলছিল। হঠাৎ একদিন, ওই সময়টা ছিল আবার শীতকাল, এবং ওনার ছুটির সময়টা ছিল বেসিক্যালি সন্ধ্যা 6টা থেকে। এখন গরমকালে সন্ধ্যা 6টা, কিন্তু তখনও সন্ধ্যা নামে না। কিন্তু শীতকালে কিন্তু আমরা দেখি মোটামুটি 5:30টার মধ্যেই অনেক সময় মাগরিবের আজান শেষ হয়ে নামাজও শেষ হয়ে যায়, তখন বেশ রাত হয়ে যায় 6টার সময়। তো উনি একদিন শীতকালে, প্রচণ্ড কুয়াশা পড়েছে আবার সেদিন, তো ওই দিন উনি ওনার চা বাগানের ডিউটি শেষ করে ওনার থাকার জায়গাতে সেখানে ফিরছিলেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনারা যারা সিলেট গিয়েছেন তারা খেয়াল করবেন যে সিলেট যাওয়ার সময় স্পেশালি শ্রীমঙ্গলের কাছাকাছি জায়গায় যেখানে অনেক চা বাগান দেখা যায়, আমরা দেখি যে রেল লাইনের দুধারে অনেক চা বাগান রয়েছে, এবং বাংলাদেশের খ্যাতনামা অনেক চা কোম্পানির চা বাগানগুলো সেখানে রয়েছে। তো উনি ওরকমই একটা খ্যাতনামা চা কোম্পানির চা বাগানে চাকরি করতেন। তো ওই সময়ে উনি একদিন ওনার ডিউটি শেষ করে ওনার থাকার জায়গাতে ফিরে আসছিলেন। তো থাকার জায়গাতে আসতে হলে ওনাকে রেল লাইনটা পার হয়ে আসতে হতো। তো রেল লাইনটা পার হয়ে উনি যখন আসছিলেন, হঠাৎ করে উনি দেখেন ওনার হাতে যে টর্চ লাইট ছিল, টর্চ লাইটের আলো যখন রেল লাইনের উপর ফেলেছেন পার হওয়ার জন্য, হঠাৎ করে উনি দেখেন যে একটি ছিন্ন ভিন্ন একটি লাশ রেল লাইনের স্লিপারের উপরে পড়ে আছে, এবং রেল লাইনের মোটামুটি লোহার দুই পাশেও পড়ে রয়েছে। তখন উনি এটি দেখে খুব ভয় পেয়ে যান। ওনার আশেপাশে তো কোনো লোক ছিল না, উনি একা ছিলেন। তখন উনি চিৎকার করতে করতে ওনার যে থাকার জায়গা প্রায় আধা কিলোমিটার দূরে ওইখান থেকে ছিল, তিনি ওইখানে চলে যান। ওখানে উপস্থিত যারা অন্য লোক যারা ছিল তাদেরকে সব ঘটনাটি খুলে বলেন, এবং তাদেরকে উনি সাথে করে নিয়ে আসেন। সাথে করে নিয়ে আসার পরে অদ্ভুত ব্যাপার যে ওখানে আসলে কোনো ডেড বডি ছিল না, এবং ডেড বডি তো দূরের কথা, কোনো রক্তের কোনো দাগও সেখানে ছিল না। তখন ওনারা যেটা করেন যে আব্দুস সবুর মিয়া যে জায়গাটি দেখিয়েছিলেন সেই জায়গা ছাড়াও মোটামুটি এপাশ ওপাশ প্রায় আধা কিলোমিটার রেল লাইনের ওনারা ঘুরে আসেন, কিন্তু কোথাও কোনো এই টাইপের কোনো জিনিস ওনারা দেখতে পান না, যে কোনো লাশের কোনো নিদর্শন বা কোনো চিহ্ন, কোনো রক্তের চিহ্ন ওনারা পান না। তখন সবাই সবুর মিয়াকে বলে যে এখান দিয়ে ট্রেন তো গিয়েছে সেই দুপুরের দিকে, যদি কেউ লোক মারা যেত তাহলে অন্য লোকের নজরে তো পড়তো, আর ঢাকা বা চিটাগাং থেকে বা অন্য জায়গা থেকে যে ট্রেনটি আসবে সেটি আসতেও অনেক দেরি আছে, সুতরাং এখানে কোনো মানুষ কাটা পড়েনি, তুমি যেটা দেখেছো সেটা ভুল দেখেছো। তখন সবুর মিয়া চিন্তা করে আসলেই তো সর্বশেষ যে ট্রেনটি গিয়েছে এটি 3টা বা 4টার দিকে গিয়েছে বিকাল, তো ওই সময় যদি কোনো লাশ কাটা পড়তো তাহলে ওই সময় তো অনেক মানুষ সেদিক দিয়ে গিয়েছে, তারা তো দেখতে পেত, সুতরাং এটা হয়তো বা তার মনের ভুল হতে পারে। এই চিন্তা করে সবার সাথে উনি আবার অন্য থাকার জায়গায় চলে যান। এই ঘটনার সপ্তাহ 2 পরে সেম ঘটনা আবার উনি প্রত্যক্ষ করেন। তো এবার দেখেন যে এবার আর একটি লাশ না, এবার মনে হচ্ছে 2-3টি লাশ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। এটি দেখে উনি তখন নিশ্চিত হন আসলে কি উনি ঠিক দেখছেন, এবং উনি টর্চ মেরে খুব ভালো করে দেখেন যে ওখানে একটা পুরুষের মাথা পড়ে আছে, একটা মহিলার মাথা পড়ে আছে, এবং একটি 15 থেকে 18 বছর বয়সী কোনো একটা বাচ্চা ছেলের মাথাও পড়ে আছে, এবং তাদের দেহের বিভিন্ন ছিন্ন ভিন্ন অংশ সেখানে পড়ে আছে। তো উনি খেয়াল করলেন যে এরা ট্রেনেই কাটা পড়েছে। তখন উনি আবার চিৎকার করতে করতে চলে যান, এবং ওনার যে থাকার জায়গা সেখান থেকে লোকজন নিয়ে আসেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, এবার এসেও ওখানে কাউকে দেখা যায় না। তো
এই বারবার ওই যে উনি একটা ভুল জিনিস দেখছেন, এটা দেখার ফলে ওনার যারা কলিগ ছিলেন তারা ওনাকে খুব ভৎসনা করেন যে তুমি এরকম ভুল দেখছো, নিশ্চয়ই তোমার কোনো অসুখ হয়েছে বা তোমার কোনো সমস্যা হয়েছে যার কারণে তুমি এই জিনিসগুলো ভুল দেখছো। তো এরকম তো কেউ মারা যায় নাই। ট্রেনে যদি কাটা পড়তো তো ট্রেনের আসা যাওয়ার সময়টা একই রকম, 3টা-4টার দিকে ট্রেন চলে গেছে, যদি কেউ কাটা পড়তে তাহলে তো এটা নিয়ে অনেক হইচই পড়ে যেত। তো উনি চিন্তা করেন যে আসলেই তো তাই, কারণ আজকে এসেও কিছু পাওয়া গেল না, অথচ আমি কিছুক্ষণ আগেই দেখে গেলাম কি বিভৎস কিছু লাশ, কিন্তু আজকে এসেও কিছু পাওয়া গেল না। তখন উনি চিন্তা করেন আসলে ওনার কোনো সমস্যা হয়েছে, বা উনি খুব ভীত হন আর কি। এবং ভীত হয়ে উনি যেটা করেন সেটা হলো উনি পরের দিন চাকরিটা ছেড়ে দেন। উনি চাকরি ছেড়ে দিয়ে উনি সিলেটের আম্বরখানা নামক যে জায়গাটা আছে একদম সিলেট মেইন শহরে, এই আম্বরখানা থেকে একটু সাইডেই কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, এবং ওই সংলগ্ন বিভিন্ন আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টগুলো আছে ওই মাজার সংলগ্ন। তো উনি ওই একটি রেস্টুরেন্টে উনি হোটেল বয় হিসাবে চাকরি নেন, এবং ওখানে বেশ উনি স্বাভাবিকভাবেই উনি ওনার কাজ করছিলেন। তো ওখানে কাজ করার 2 থেকে 3 মাস পর হঠাৎ উনি একটি প্রবলেম ফেস করা শুরু করেন। সেটা হলো যে উনি যে জায়গাটা থাকতেন সেটা হলো সিলেটের টিলাগড় নামক একটি জায়গা রয়েছে। ওই টিলাগড়ের ওখানে উনি একটি টিনশেড বাসা, ছোট্ট একটি টিনশেড বাসা ভাড়া করে নিয়ে থাকতেন। উনি একা ছিলেন, উনি তখনও বিয়ে করেননি। তো উনি ওই বাসাতে থাকতেন। তো উনি রাতের বেলা একদিন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো ওয়াশরুমে যখন উনি যান তখন ওয়াশরুমে গিয়ে উনি প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে পড়ে যান। এতে করে কি হয়, ওনার ওই বাসার আশেপাশে যে সমস্ত বাসা ছিল সেখানকার লোকজন ওনার এই প্রচণ্ড চিৎকারটা শুনতে পান, এবং তারা ওখানে চলে আসেন, দেখে যে উনি ওয়াশরুমের ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তারা যখন তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং উনি জ্ঞান ফেরার পরে যখন জিজ্ঞেস করে যে আসলে কী হয়েছিল, তখন উনি বলেন যে উনি যখন রাত্রেবেলা ওয়াশরুমের যেই দরজাটি যখনই খুলেছেন উনি দেখেন ওয়াশরুমের ভিতরে একটি মৃতদেহ পড়ে আছে এবং লাশটি সম্পূর্ণ ছিন্ন ভিন্ন অবস্থায়। এবং ছিন্ন ভিন্ন অবস্থায় যদি হতো সেটাও একটা ব্যাপার ছিল, কারণ উনি এর আগে ছিন্ন ভিন্ন লাশ দেখেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই লাশের যে মাথাটি ছিল সেটি আব্দুস সবুর মিয়ার দিকে তাকিয়েছিল, এবং শুধু তাকিয়েছিল তা কিন্তু নয়, সে আমরা যেমন চোখের পলক ফেলি এরকম চোখের পলক ফেলছিল এবং তার দিকে তাকিয়েছিল। এই দৃশ্য দেখেই উনি বেসিক্যালি প্রচণ্ড ভয় পান এবং উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তখন সবাই তাকে মোটামুটি যতটুকু সুস্থ করার দরকার ওই সময় তাকে সুস্থ করার চেষ্টা করেন। এবং এই ঘটনা, সেম ঘটনা আরও কয়েকবার উনি ওই বাড়িতে ফেস করেন। তো এইভাবে চলতে থাকলে উনি একরকমের উন্মাদের মতো হয়ে যান যে না, এভাবে চলতে পারে না, একই বিষয় আমি কেন বারবার দেখছি, এরকম ঘটনা কেন আমার সাথে ঘটছে। উনি এর কোনো সমাধান বা এর কোনো উত্তর খুঁজে পাচ্ছিলেন না। তখন উনি চিন্তা করেন যে না, আমি সব কাজ ছেড়ে দিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। ওনার বাড়ি ছিল আবার হবিগঞ্জে একটি গ্রামে ছিল। তো উনি হবিগঞ্জে ওনার বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পরে ওইখানে উনি কাজের সাথে লিপ্ত হন। এবং ওনারা আবার একান্নবর্তী পরিবার ছিলেন, অনেকগুলো দেখা যাচ্ছে যে শরিক, যারা যেটা বলে আর কি, শরিক ঘর পাশাপাশি ছিল এরকম আর কি। তো উনি একটি ঘরে থাকতেন আর কি। তো প্রথম দিকে মাসখানেক উনি বাসায় বেশ স্বাভাবিকভাবে জীবনযাপন করা শুরু করেন, এবং ওনার সাথে যে এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল ইতোপূর্বে, যে চা বাগানে বা পরবর্তীতে সিলেট শহরে আসার পরে, তো এই ধরনের বিষয়গুলো উনি পরিবারের কাউকে বলেননি। কিন্তু বাসায় যখন উনি ফিরে আসার মাসখানেক পর একটি নতুন সমস্যা উনি ফেস করতে থাকেন। সেটা হচ্ছে যে উনি রাতের বেলা একদিন উনি ফিল করছিলেন যে ওনার দরজার বাইরে কে বা কারা হাঁটাহাঁটির শব্দ। তো উনি চিন্তা করেন যে হাঁটাহাঁটির শব্দ, এটা হয়তো বা কোনো লোক যাচ্ছে। তো প্রথম দিকে রাতের, বিশেষ করে রাত 1টা বা 2টোর দিকে উনি হাঁটাহাঁটির শব্দ শুনতেন। তো এটি আসলে উনি অতটা গুরুত্ব দিতেন না। তো গুরুত্ব না দিয়ে উনি চিন্তা করতেন হয়তো বা লোকজন এমনি হেঁটে যাচ্ছে, উনি এতটুকুই শুধু চিন্তা করতেন। কিন্তু
চিন্তা করলেন যে এত রাত্রে আসলে হেঁটে যায় কারা, আমি একটু দেখি। তো উনি ওই চিন্তা করে যখন লোকজনের হাঁটার শব্দ উনি পাচ্ছিলেন, তখন উনি হঠাৎ করে জানালা খোলেন। জানালা খুলে যে দৃশ্যটা উনি দেখতে পান, আসলে এটা মানে কখন উনি এটা আসলে সহ্য করাটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল। উনি দেখেন যে বেশ 4-5 জন লোক ওনার জানালার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, এবং চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল কারোরই মাথা ছিল না, যে মাথাবিহীন মানুষ, স্বাভাবিক মানুষ হেঁটে চলে যাচ্ছে। তখন জানালা যখন উনি খুলেছিলেন, তখন ওই দৃশ্য দেখার পরে হঠাৎ করে যেটা হলো, ওই মাথাবিহীন যে 3-4 জন মানুষের অবয়ব ছিল, তারা একটু তার দিকে ঘুরে দাঁড়ালো, এবং ঘুরে দাঁড়ানোর সাথে সাথে আব্দুস সবুর মিয়া উনি জানালা বন্ধ করে দেন এবং প্রচণ্ড ভয় পান এবং চিৎকার করতে থাকেন। তো চিৎকার করলে পরে ওনার যেই অন্যান্য পাশে ওনার যে ঘরগুলো ছিল আত্মীয় স্বজনদের, তারা সেখান থেকে চলে আসেন, এসে জিজ্ঞেস করেন কী হয়েছে। তখন ওই সব ঘটনাটা খুলে বলেন। তখন বাড়ির সদস্যরা বলেন যে এটা তোমার মনের ভুল, আসলে এরকম কোনো ঘটনা তুমি দেখো না, এটা জাস্ট এমনি মনের ভুল। তখন ওই রাত্রে ওনার সঙ্গে আরেকজন লোক থাকেন ওনার ঘরেই, যাতে করে আবার ভয় না পান। তো এরপরে সপ্তাহখানেক আর কোনো সমস্যা নেই। এরপরে হঠাৎ করে একটা সমস্যার সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে ওনার ঘরের যে জানালাটা কাঠের জানালা। আমরা জানি যে গ্রামের বাসাবাড়ির যে জানালাগুলো ম্যাক্সিমাম সব কাঠের হয় আর কি, অধিকাংশ কাঠের হয়। তো রাতের বেলা ওনার জানালার উপরে আমরা যেমন যদি আমরা 5 আঙ্গুল দিয়ে যদি কোথাও আঘাত করি, মানে 5 আঙ্গুল মানে হাতের পাঞ্জা দিয়ে যদি কোথাও, অনেক সময় দরজার উপরে আমরা শব্দ করি, তো ওই রকম মনে হচ্ছিল জানালার উপরে, কাঠের জানালার উপরে এরকম ধপ ধপ করে শব্দ করছে, মানে জানালা খোলার জন্য বলছে। তখন উনি প্রথমে চিন্তা করেন হয়তো বা পরিচিত কেউ, উনি ভিতর থেকে বলেন যে কে, কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসে না। যেহেতু উত্তর আসে না, উনি জানালা খোলেন না। তো এরকম প্রতিদিনই এই ধরনের ঘটনা ঘটছিল, এবং উনি পরিবারের সঙ্গে শেয়ার করেন ঘটনাটা। তো অদ্ভুত ব্যাপার হলো, পরিবারের সদস্যরা কিন্তু এই টাইপের জানালার কোনো শব্দ ওনাদের কানে আসতো না, এবং না আসাটাই স্বাভাবিক, যেহেতু প্রত্যেকটা ঘর সামান্য একটু একটু দূরে অবস্থিত, হয়তো বা ছোটো শব্দের আওয়াজটা অত জোরে না, যার কারণে তারাও শুনতেন না। তো প্রথম দিকে জানালাতে শব্দ হতো, এরপরে একদম ওনার ঘরের যেই দরজা, সদর দরজা, এই দরজায় এরকম শব্দ হতো, যে দরজাটা খোলার জন্য মানে শব্দ করছে বাইরে থেকে, যে ভিতর থেকে যেন দরজাটা খোলা হয়। তো উনি কিছুতেই খুলতেন না, এবং যখনই এরপরে যখন দরজায় শব্দ হওয়া শুরু হলো, প্রচণ্ড জন্য চিৎকার চেঁচামেচি করতেন। যখনই লোকজন চলে আসতো, বাইরে থেকে লোকজনের আওয়াজ শুনতো, তখনই দরজা খুলে দিতেন, এবং বাইরে কোনো লোকজন দেখা যেত না। মানে দেখা যেত না বলতে, যে যারা শব্দ করেছে একটু আগে বাইরে, বা কে বা কারা শব্দ করেছে, এরকম কাউকে কেউ দেখতেন না। তো এই ধরনের ঘটনা যখন ঘটছিল, তখন ওনার পরিবারের সদস্যরা তাকে বেশ কিছু জায়গায় নিয়ে যান, তাকে যারা প্যারানর্মাল ট্রিটমেন্ট করেন তাদের কাছে নিয়ে যান। তখন তাদের কাছে নিয়ে যাওয়ার পরে তারা বলে যে তাকে খুব দুষ্টু কিছু জিন আসর করেছে, যার কারণে তাকে এইভাবে ভয় দেখাচ্ছে। তখন ওই সমস্ত লোকজনও তাকে এই বিষয় থেকে যাতে যেন উনি সুস্থ হয়ে ওঠেন চেষ্টা করেন, কিন্তু আসলে চেষ্টায় কোনো লাভ হয় না, বরং আস্তে আস্তে ক্ষতি হতে থাকে। উনি শরীর খুব দুর্বল হয়ে যেতে থাকে, উনি রোগাক্রান্ত হয়ে যেতে থাকেন, আস্তে আস্তে খুব শুকিয়ে যেতে থাকেন। এর ভিতরে আর একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে উনি মানে যে বিছানায় ঘুমাতেন, এখন উনি মানে বিছানায় শোয়ার সাথে সাথে উনি ফিল করতেন ঠিক মধ্যরাত্রে যখন ওই জানালায় যখন শব্দ করে বা দরজায় শব্দ করে, তখন উনি যে বিছানায় শুয়ে থাকতেন, সেই বিছানাটাও না ভাইব্রেট করে ওঠে, মানে কেঁপে ওঠে। এই নতুন সমস্যার সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে ওনার বিছানাটাও কেঁপে ওঠা শুরু করে। তখন উনি আবার চিৎকার চেঁচামেচি করতে থাকেন, বাইরের থেকে লোক আসে। তো তখন যেটা হয়, উনি আর মানে এত ভয় পেয়ে যান, উনি ঘরের মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যান, উনি আর দরজা খুলতে পারেননি। বাইরে থেকে দরজা ভেঙে ভিতরে আসে লোকজন, তখন তাকে আবার একটু মানে সেন্স ফিরে আনার চেষ্টা করে। এবং উনি তখন দেখলেন যে না, অনেক চেষ্টা করেও যখন উনি কোনো লাভ হচ্ছে না, সুস্থ হচ্ছেন না, তখন উনি চিন্তা করেন যে আমি কারো কাছে আর যাবো না,
আমি নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবো, আল্লাহর কাছে যাবো সুস্থ হওয়ার জন্য। এই জন্য উনি যেটা করতেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনই, তাহাজ্জুদের নামাজও উনি রেগুলার করতেন। এবং রেগুলার নামাজের সময়, স্পেশালি তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলার দরবারে খুব কান্নাকাটি করতেন যে আল্লাহ আমার এই সমস্যাকে দূর করে দাও, আমার এই অসুবিধাটাকে দূর করে দাও। তো এরকম মাসখানেক উনি যখন আল্লাহ তাআলার দরবারে করেন, এই মাসখানেকের মধ্যে কোনো ঘটনা ঘটেনি। একদিন উনি রাতের বেলা স্বপ্ন দেখছিলেন ঘুমের মধ্যে। তো স্বপ্নে দেখছিলেন একটি সাদা ঘোড়া এবং একটি কালো ঘোড়া, দুটো ঘোড়া দেখছেন উনি। এবং সাদা ঘোড়াটা মানে কালো ঘোড়াকে অ্যাটাক করে বসে, মানে আক্রমণ করে বসে। এবং কালো ঘোড়াটা খুব শক্তিশালী, সে বারবার সাদা ঘোড়াটাকে ধরাশায়ী করে ফেলছে প্রায়। কিন্তু শেষ দিকে যুদ্ধ করতে করতে দুটি ঘোড়া যখন যুদ্ধ করছিল, একটি সময় সাদা ঘোড়া কালো ঘোড়ার উপর চড়াও হয়ে বসে এবং কালো ঘোড়াটিকে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তো এই স্বপ্নটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভেঙে যাওয়ার পর এই স্বপ্নটা উনি ভালো একজন আলেমের সাথে শেয়ার করেন। এবং সেই আলেম বলেন যে আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার সমস্যাটাকে দূর করে দিয়েছেন। এবং সত্যি রাসেল ভাই, যে এই স্বপ্নটা দেখার পর স্টিল নাও আজ পর্যন্ত ওনার কিন্তু আর কোনো সমস্যা হয়নি এই টাইপের, এবং উনি সম্পূর্ণরূপে সুস্থ। কিন্তু কোন জায়গা থেকে কোন ঘটনার প্রেক্ষাপটে ওই দুষ্টু জিন ওনাকে অ্যাটাক করেছিল এটি জানা যায় না, তবে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছেন। এখনও উনি যেটা করেন সেটা হলো ওই সিলেটের আম্বরখানাতে একটি রেস্টুরেন্টে উনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন, এখনও উনি আছেন। এই ঘটনাটি আমার সিলেটের বন্ধু শাহ রেজাউল হাসান রোহান, ও আবার সম্প্রতি নিউ ইয়র্কে চলে গিয়েছে। তো নিউ ইয়র্ক থেকে আমাকে এই ঘটনাটি ও শেয়ার করেছে, যেহেতু ওর বাড়ি সিলেটে। এই ঘটনাটি আসলে ওই কালেক্ট করে আমাকে দিয়েছিল। এখন আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাবো যে ঘটনাটি অনেকটা পৌরাণিক গল্পের মতো লাগবে। লিসেনার্স, আপনারা জানেন গত কয়েকদিন আগে আমি, রাব্বি ভাই এবং রিফাত, আমরা সিলেট ডিভিশনের হবিগঞ্জ জেলার নওয়াপাড়া টি স্টেটে হন্টেড প্লেস পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রচলিত একটি ভয়ঙ্কর গল্পের সত্যতা এবং সেই জায়গার দেখতে আমরা সেখানে যাই, এবং এই রিলেটেড কিছু ভিডিও ইতোমধ্যে আপলোড করা হয়েছে, আপনারা দেখেছেন। এবং সেই জায়গাগুলো আমরা পরিদর্শন করতে গিয়ে ফেরার সময় যেহেতু সূর্যাস্ত হয়ে যায় এবং আমরা দিকভ্রান্ত হয়ে পড়ি, আমরা সেই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে পারছিলাম না। আমরা কয়েক কিলোমিটার ঘুরেও আবার আগের জায়গাতে ফিরে আসছিলাম। তা আল্লাহর অশেষ রহমতে আমরা পথ খুঁজে পাই পরবর্তীতে। লিসেনার্স, সেই জায়গাটির বর্ণনা আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই। এই জায়গাটি মূল চা বাগান থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার ভেতরে, এবং অনেক ভেতরে হওয়ার কারণে সেখানে সাধারণ মানুষ আসা যাওয়া খুবই কম করে। একটি সময় সেখানে কোনো মানুষেরই যাতায়াত ছিল না। তবে ইদানিং নিচু জায়গাগুলোতে লোকজন ধানের চাষ করে, তবে সেটাও মূল যেই হন্টেড প্লেস সেখান থেকে একটু দূরে, খুব বেশি দূরে না, একটু দূরে, একদমই কাছাকাছি কোনো চাষ করা হয় না। এবং ওই জায়গাতে লোকজন খুবই কম যায়। কেন কম যায়, এটাই ছিল আমাদের প্রশ্ন, এবং আমরা সেটা জানতে পেরেছি। এবং যে বিষয়টি জানতে পারি সেটাও আপনাদেরকে জানাতে চাই, আশা করি আপনাদের শুনলে ভালো লাগবে। লিসেনার্স, যে ঘটনার প্রেক্ষাপট ওই জায়গাটি মানুষের কাছে হন্টেড প্লেস হিসাবে পরিচিত হয়েছিল, সেই ঘটনাটি ঘটেছিল 1965 সালে। যার সঙ্গে ঘটেছিল তার নামটি আমাদেরকে বলতে পারে না স্থানীয় চা শ্রমিক নেতা দুলাল চন্দ্র। উনি নাম বলতে না পারলেও পুরো ঘটনা আমাদেরকে বলেন। এবং লিসেনার্স,
যে ব্যক্তির সঙ্গে ঘটনাটি ঘটেছিল উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। উনি রাতের বেলা একা একা হাঁটাহাঁটি করতে পছন্দ করতেন এবং উনি এটা আকাঙ্ক্ষা করতেন যে রাতের বেলা উনি ভয়ঙ্কর কিছু দেখবেন, এই জন্যই রাতের বেলা উনি একা একা হাঁটাহাঁটি করেন। একদিন উনি হাঁটতে হাঁটতে চা বাগানের অনেক ভিতরে চলে আসছে। আপনারা জানেন যে ওই সমস্ত অঞ্চলগুলোতেও অনেক আগে থেকেই চা বাগানের সৃষ্টি হয়েছিল, তবে সেটা এত ব্যাপকভাবে ছিল না এখন যেমন আছে, ছোটখাটো হিসাবে ছিল আর কি। তো উনি চা বাগান থেকে অনেক ভিতরে চলে আসেন। ওই জায়গাগুলোতে তখনও কোনো চা বাগান তৈরি হয় নাই। ওখানে মানুষজনও খুব কম যায়, ঝোপঝাড় বন বাদারের মতো সেই জায়গাগুলোর অবস্থা। ছোট ছোট টিলা আছে যদিও, কিন্তু সেখানে স্বাভাবিকভাবে দিনের বেলাও মানুষজন যায় না। আর এখনো যদি আপনারা যান দেখবেন যে অত্র অঞ্চলে মানুষ খুবই কম। লিসেনার্স, উনি যখন ওই জায়গাতে যান, নওয়াপাড়ার ওই জায়গাটিতে উনি একদম উনি বেসিক্যালি এই হন্টেড বিষয়গুলো দেখার জন্য বের হতেন পূর্ণিমা এবং অমাবস্যার সময়গুলোতে, যাতে করে উনি শুনেছেন যে এই সময়গুলোতে এগুলো বেশি দেখা যায়। তবে উনি বেশি বের হতেন আবার মানে পূর্ণিমাতে, কারণ পূর্ণিমাতে যেহেতু চাঁদের আলো থাকে তাহলে চাঁদের আলোতে অনেক দূরের জিনিস দেখা যায়, কিন্তু অমাবস্যায় অন্ধকার থাকার কারণে কিছু দেখা যায় না। এই জন্য দুটো সময় বের হলেও এই দুটোর মধ্যে বেশি বের হতেন আবার পূর্ণিমার রাত্রে। তো ওই দিন ছিল পূর্ণিমার রাত। উনি বের হন, বের হতে হতে একটি বিশেষ জায়গায় উনি চলে আসেন, যে জায়গাতে আগে উনি ওইভাবে আসেন নাই। রাতের বেলা ফার্স্ট ওখানে চলে আসেন। আসার পরে উনি দেখেন ওখানে ছোট্ট একটি পুকুরের মতো, একদম ছোট্ট একটি পুকুরের মতো। তো উনি চিন্তা করলেন যে ওখানে গিয়ে একটু হাত মুখ ধুবেন উনি। তো উনি পুকুর থেকে একটু দূরে যখন আছেন, হঠাৎ করে পানির মধ্যে মানে ছল ছল শব্দ শোনা যাচ্ছে। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, পানির মধ্যে এত রাত্রে এখানে ছল ছল শব্দ কিসের? তো উনি আরেকটু কাছে গিয়ে দেখার চেষ্টা করলেন। হঠাৎ করে উনি লক্ষ্য করলেন যে পুকুরের পশ্চিম থেকে পূর্ব দিকে কিছু একটি সাঁতার কেটে যাচ্ছে এবং সাঁতার কাটার পরে সেই জিনিসটি আস্তে আস্তে মাটির উপরে উঠল। তো উনি ভাবলেন যে এটা কি হতে পারে, হয়তোবা রাত্রের নিশাচর প্রাণী পানিতে গোসল করে উঠেছে, এরকম মনে করেছেন উনি। তো উনি খেয়াল করলেন যে ওই প্রাণীটি আসলে পানি থেকে উঠছে তো উঠছেই, এই ওঠাটা শেষ হচ্ছে না। তো উনি চিন্তা করছেন কি ব্যাপার, প্রাণী কোন একটা নিশাচর প্রাণী হলে সেটা তো সাথে সাথে লাফ দিয়ে উঠে যাবে এবং এখান থেকে চলে যাবে, এটা দেখে খালি পানির থেকে উঠছেই উঠছেই, তো এই জিনিসটা কত বড়। তো উনি একটু কৌতূহলী হলেন এবং উনি আস্তে আস্তে এগিয়ে গেলেন। যত আগাচ্ছিলেন তত ওনার কাছে স্পষ্ট হচ্ছিল যেটা বিশাল আকৃতির কোনো কিছু। যেহেতু উনি সাহসী মানুষ ছিলেন, এই জন্য এই বিশাল আকৃতির এই জিনিসটি দেখার জন্য উনি আরো কাছে যাচ্ছিলেন। উনি একটা সময় দূর থেকেই হিস হিস শব্দ শুনতে পাচ্ছিলেন। প্রথম দিকে এই হিস হিস শব্দ শুনে উনি বুঝতে পারলেন এটা কিন্তু সাধারণ কোনো প্রাণীর শব্দ নয়, এই ধরনের শব্দ সাপ করে থাকে। উনি আরো কৌতূহলী হলেন যে এত বড় সাপ কিভাবে সম্ভব। উনি আরো কাছে যাচ্ছিলেন ভয় না পেয়ে। একটি সময় উনি হিস হিস শব্দের পরিবর্তে গড় 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 আওয়াজ শুনতে পাচ্ছিলেন। উনি চিন্তা করছেন কি ব্যাপার, সাপ তো কখনো গড় গড় আওয়াজ করে না, এমন শব্দ হচ্ছে কেন?
উনি আরো কাছে যান সাহস করে। লিসেনার্স, উনি কাছে গিয়ে দেখেন যে এটি বিশাল আকৃতির একটি সাপ। শুধু বিশাল আকৃতির হলে কোনো কথা ছিল না, উনি চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে এই সাপের গায়ে সজারুর মতো কাটা কাটা আছে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এটা কি প্রাণী, এটা সজারুর মতো কাটা কাটা আছে। উনি আরো কাছে যাওয়ার চেষ্টা করেন। উনি আরো কাছে যখনই যাওয়ার চেষ্টা করছিলেন তখন ঘটে আরেকটি ঘটনা। আসলে উনি কাছে যাওয়ার আগেই মুহূর্তের মধ্যে ওই প্রাণীটি ওনার সামনে চলে আসে। তখন উনি যে দৃশ্যটি দেখেন সেটি হচ্ছে, এটি একটি সাপ, কিন্তু এর চেহারাটা কিছুটা মানুষের মতো, মানে পুরোপুরি না, কিছুটা মানুষের মতো। এবং তার শরীরে কাটা কাটা রয়েছে এবং মাথার দিকে কিছুটা মানে মানুষের যেরকম লোম থাকে এরকম লোম আছে। উনি চাঁদের আলোতে স্পষ্ট বুঝতে পারছিলেন, যদিও চাঁদের আলোতে সেটা বোঝার কথা নয়, কিন্তু উনি সেটাই বুঝতে পারেন। যখনই মুহূর্তের মধ্যে ওনার সামনে চলে এসেছে জিনিসটা, তখন উনি বুঝতে পারেন আসলে তার এগিয়ে আসাটা ঠিক হয়নি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওই অর্ধেক মানুষের চেহারা রূপী সাপটি চোখ ছিল লাল টকটকে, এবং যখনই ওই সাপটি তার সামনে চলে এসেছে, আসার সাথে সাথে সাপটি প্রচন্ড শব্দে গড় 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 করে ওঠে। তখন উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাবেন। তখনও সেন্স হারা হননি। তখন উনি দেখছিলেন যে সাপটি একটি গাছের দিকে চলে যাচ্ছে, তারপরে ওনার আর কিছু মনে নেই। প্রায় 2 দিন পর ওনার জ্ঞান ফেরে, কারণ ওই জায়গাটাতে তো মানুষের আনাগোনা খুবই কম। 2 দিন পর দিনের বেলা ওনার জ্ঞান ফেরে। তখন উনি আশেপাশে তাকান, দেখেন হ্যাঁ ঠিক আছে, ওরকম পুকুর আছে। তো উনি জ্ঞান ফেরার পরে দ্রুত বাড়িতে চলে যান। তখন বাড়ির লোকজন তো তাকে খুঁজে পাচ্ছিল না। তখন জিজ্ঞেস করে কি হয়েছে, তখন উনি বাড়িতে সবাইকে সব বিষয় খুলে বলেন, কিন্তু তার এই বিষয়টি অনেকেই বিশ্বাস করতে চাচ্ছিল না। গ্রামের আরো যারা লোক আছে তারা বলল চলো সেখানে যাই। তাদেরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে দেখা গেল যে উনি যেটা বলেছেন সেটা সত্য। সাপের মতো কোনো একটা প্রাণী ওই পুকুরের ওখান থেকে আরেকটু পাশে একটি বড় গাছ রয়েছে, এখনো সেটা রয়েছে। ওই গাছের শিকড় পর্যন্ত এটি চলে গেছে, এবং নর্মাল সাপ যেভাবে মাটিতে চললে যেরকম দাগ সৃষ্টি হয়, এই দাগটি ওরকম দাগ না। এই দাগটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এই সাপের গায়ে কাটা কাটা আছে। লিসেনার্স, উনি ওই দৃশ্য দেখে অজ্ঞান হওয়ার পরে যখন সবার কাছে বিষয়টা শেয়ার করেন, উনি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন, এবং উনি প্রায়ই রাতের বেলা চিৎকার করে উঠতেন সাপ সাপ বলে। এবং অদ্ভুত ব্যাপার যে ওনার বাড়ির লোক ওনার বাসার পাশে সেই সাপের অস্তিত্ব বুঝতে পেরেছিলেন। কিভাবে? ওখানে মাটির উপরে এরকম বিশাল আকৃতির কোনো সাপ বসেছিল, এই রকমের দাগ পাওয়া গিয়েছিল।
লিসেনার্স, উনি খুব বেশি দিন বাঁচেন নাই, অল্প কিছুদিনের মধ্যেই মারা যান। উনি ওইখানে মারা যাওয়ার পর এলাকার লোকজন ওই জায়গাটিকে তারা একটি ছোট্ট শিব মন্দির স্থাপন করে, যেটি এখনো আছে। লিসেনার্স, এরপরেও অত্র এলাকার কেউ কেউ নাকি ওই ভয়ঙ্কর সাপটিকে দেখতে পেয়েছে, কিন্তু সবচাইতে রহস্যজনক ব্যাপার হলো এই সাপটি অদ্যাবধি কাউকে কোনো ক্ষতি করেনি। যেহেতু কাউকে কোনো ক্ষতি করেনি নিজের ইচ্ছা থেকে, এই কারণে ওই জায়গাটিতে অনেকেই স্থানীয় যারা সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা সেখানে পুজো দিয়ে থাকেন। আমরা যখন দুলাল দাকে জিজ্ঞেস করেছিলাম যে সাপটি হঠাৎ করে কেন হঠাৎ সামনে চলে আসলো তার, তখন দুলাল দা আমাদেরকে বলেছিলেন যে প্রথমে হিস হিস শব্দ করে সাপটি আসলে তাকে কাছে আসতে বারণ করেছিল, তারপরও যখন কাছে আসছিল তখন সে গড়গড় শব্দ করে, তারপরও যখন কাছে আসছিল সাপটি বিরক্ত হয়ে তার সামনে চলে আসে। সে যাওয়ার আগেই সাপই তার সামনে চলে আসে, তখনই সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। সে যদি ওখানে মারা যেত তার স্টেটমেন্ট তো আর কেউ জানতে পারতো না। তার মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি। তো এখনো এই ঘটনাটি অত্র এলাকার সবাই জানে, এবং আমরা অনেক কষ্ট করে দুর্গম এলাকায় সেখানে গিয়ে ওই জায়গাটি ভিডিও শুট করতে সক্ষম হয়েছি। আশা করি এই ঘটনাটি সবার ভালো লেগেছে লিসেনার্স। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।